দেখো অ্যালডিহাইডের ফিজিক্যাল প্রপার্টিস পড়ো। Methanol is a gas at room temperature. হুম Ethanol is a volatile liquid. Other aldehydes and ketones are liquid or solid at room temperature. এটা দেখো মেনলি কী হয়, এটা তোমার অ্যালকোহল চ্যাপ্টার, হ্যালোলকেন চ্যাপ্টার আর হাইড্রোকার্বন চ্যাপ্টারে এটা একটা বলা আছে, কার্বনের সংখ্যা যত বাড়বে তত কী হবে, যত কম কার্বন থাকবে তত গ্যাস থাকবে। পরে যদি কার্বন বেড়ে যায় লিকুইড হবে, লিকুইড থেকে ধীরে ধীরে সলিড হয়ে যাবে। এটা প্রত্যেকটা চ্যাপ্টারের কমন ফিচার্স, কমন বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যে যখন কার্বনটা কম থাকবে, তুমি যদি এ চ্যাপ্টার খুলে নাও, হাইড্রোকার্বন চ্যাপ্টার অ্যালকেন, মিথেন যেটা হয়, মিথেন আর ইথেন, ওরা কী হয় বেসিক্যালি গ্যাস, কেন ওখানে কার্বন কম আছে। আর যদি কার্বনের সংখ্যা বেড়ে যায় এরপরে কী হবে, ধরো প্রোপেন বা বিউটেন, এরপরে অকটেন পর্যন্ত, বা কি লাস্টে কী আছে ডেকেন পর্যন্ত, 10টা কার্বন, এতটা পর্যন্ত কী হবে, এতটা পর্যন্ত তোমার একেবারে লিকুইড হবে। এরপরে যে বড় বড় যা আছে সেগুলো সব কী হবে, সলিড। মানে কার্বনের সংখ্যা কম থাকলে গ্যাস, তার থেকে বেশি হলে লিকুইড, তার থেকে বেশি হয়ে গেলে সলিড। মানে এটা মুখস্থ করে রাখার কোনো প্রপার্টিজ নয়, এটা সব চ্যাপ্টারেই আছে। পরে পার্ট পড়ো। The boiling points of aldehyde and ketones are higher than hydrocarbons and ether of কম্পারেবল comparable মলিকুলার molecular মাসেস, এটা একটা ভিভিআই কোশ্চেন, নিটে পড়েছে অলরেডি, নিট 2022 2022-তে অলরেডি এটা পড়েছে। এই লাইনটাই, দ্য বয়লিং পয়েন্ট অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস আর হায়ার দ্যান হাইড্রোকার্বন অ্যান্ড ইথার কম্পারেবল মলিকুলার মাসেস। মানে তোমাকে একটা অ্যালডিহাইড দেওয়া থাকলো, একটা কিটোন দেওয়া থাকলো, ঠিক আছে, তো তাদের মধ্যে কোনটার মলিকুলার মাস, এবং অ্যালডিহাইড, কিটোন এবং আর কি বলেছে হাইড্রোকার্বন, এগুলো সব দেওয়া থাকলো। সাপোজ দেখো নিচে দেখো, এখানে বলেছে এন বিউটেন দেওয়া আছে, এক্সাম্পল দেখো এন বিউটেন, এটা একটা কি হাইড্রোকার্বন, 4টে কার্বন আছে। তারপর হচ্ছে মিথক্সি ইথেন আছে, তো এই মিথক্সি ইথেনের স্ট্রাকচার কী হবে বলো তো, মিথক্সি মানে এইটা, ইথেন মানে কি C2H5, এইটা হচ্ছে মিথক্সি ইথেন। পরে কি আছে প্রোপানেল, প্রোপানেল মানে এটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড নামের শেষে কী হয় অ্যাল কথা যুক্ত হয়, তো এটা কী হবে প্রোপানেল মানে কী হবে CH3CH2CHO, এটা হচ্ছে প্রোপানেল, বা এর নাম আরেক নাম প্রোপানঅ্যালডিহাইড। অ্যাসিটোন করলে কী হবে CH3CO CH3, সেটা অ্যাসিটোন। আর প্রোপানল ওয়ানল করলে কী হবে CH3CH2CH2OH। তো প্রত্যেকটার ক্ষেত্রে বয়লিং পয়েন্টের ভ্যালুগুলো দেওয়া আছে। দেখো সব থেকে বেশি কার আছে, সব থেকে বেশি কার আছে, দেখো সব থেকে বেশি আছে অ্যালকোহলের, একবার লাস্ট দেখো 370 আছে। তারপরে কার আছে, সব থেকে বেশি হচ্ছে 370, তারপরে কার আছে কিটোন, তারপরে কার আছে অ্যালডিহাইড, তারপরে কার আছে ইথার, লাস্টে কার আছে হাইড্রোকার্বনস, অ্যালকেন যেটা আছে। তো মলিকুলার মাসগুলো সাইডে সাইডে দেওয়া আছে, দেখো মলিকুলার মাস প্রায় কাছাকাছি, একেবারে সমান বলা যাবে না, প্রায় কাছাকাছি, কিন্তু তাদের বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট দেখো কতটাই ডিফারেন্স। এবার কোশ্চেন হচ্ছে অ্যালকোহলের মধ্যে কেন বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট এত বেশি হয়, কারণ অ্যালকোহলের একটা প্রপার্টি আছে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, আগে চ্যাপ্টারে পড়লেন, তো এই জন্য ক্ষেত্রে বেশি হয়। আর অ্যালডিহাইড কিটোনের মধ্যে কী থাকে, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স থাকে, তো হাইড্রোজেন বন্ডটা অনেক বেশি স্ট্রং হয় ডাইপোল ডাইপোলের থেকে, এই জন্য কী হবে ওটার ক্ষেত্রে বয়লিং পয়েন্ট অ্যালকোহলের বেশি হয় অ্যালডিহাইড কিটোনের থেকে। দেখো এখানে পরের লাইনে বলে দিয়েছে, এই যে ইট ইজ ডিউ টু, এটা কী কারণে হয়, it is due to weak molecular association in aldehyde and ketone arising out of the dipole dipole interaction। অর্থাৎ এখানে যে বললো হাইড্রোকার্বন এবং ইথারের থেকে অ্যালডিহাইড কিটোনের বয়লিং পয়েন্ট বেশি হয়, সেটা কেন হয়, কারণ হচ্ছে অ্যালডিহাইড কিটোনের মধ্যে অ্যাসোসিয়েট করে যায়, মানে অনেকগুলো অ্যালডিহাইড একসাথে জমাট হয়ে যায়, একসাথে যুক্ত হতে পারে, কী দ্বারা যুক্ত হবে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন দ্বারা। দেখা গেলো এক্সাম হয়তো এটাই কোশ্চেন দিয়েছে রিজিনে, যে অ্যালডিহাইড কিটোন অ্যাসোসিয়েট বাই দ্য হাইড্রোজেন বন্ড, তখন তো এটা ভুল হয়ে যাবে। আচ্ছা পরে কি বলেছে দেখো, অলসো দেয়ার বয়লিং পয়েন্ট আর লোয়ার, এই লাইনটাও দিয়েছে, এই যে দেয়ার বয়লিং পয়েন্টস আর লোয়ার দেন দোজ অফ দ্য অ্যালকোহল অ্যান্ড সিমিলার মলিকুলার মাসেস ডিউ টু অ্যাবসেন্স অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। মানে আগে পড়লাম অ্যালডিহাইড কিটোনের মেল্টিং পয়েন্ট সেটা হাইড্রোকার্বন এবং ইথারের থেকে বেশি হয়, কিন্তু অ্যালকোহল থেকে কম হয়। এখানে যে অর্ডারটা দেখলাম আমরা, দেখো অ্যালকোহলের থেকে ওদের কম আছে, কিন্তু অ্যালডিহাইড কিটোনে ইথার এবং হাইড্রোকার্বন থেকে কী আছে বেশি আছে, তো
ওটাই হয় তোমাকে অর্ডার জানতে চাইবে, নাহলে এই দুটো স্টেটমেন্ট অলরেডি নিট 2022-এ পড়ে গেছিলো কোশ্চেন। স্টেটমেন্ট 1 দিয়েছিল, দেখো কি বলেছে, দ্য বয়লিং পয়েন্ট অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন আর হায়ার দেন হাইড্রোকার্বনস অফ কম্পারেবল মলিকুলার মাসেস। আচ্ছা, কম্পারেবল মলিকুলার মাসেস মানে মলিকুলার মাসটা প্রায় কাছাকাছি, প্রায় সিমিলার। একেবারে যে সিমিলার হবে তা কখনো হবে না। মলিকুলার masses because of the weak molecular association of aldehyde and ketone due to dipole interaction। তাহলে এটা ঠিক আছে। পরের স্টেটমেন্ট দিয়েছিল কি, দ্য বয়লিং পয়েন্ট অফ aldehyde and ketones আর লোয়ার দেন দ্য অ্যালকোহল অফ সিমিলার মলিকুলার masses ডিউ টু অ্যাবসেন্স অফ হাইড্রোজেন বন্ডিং। তো কার মধ্যে হাইড্রোজেন বন্ডিং অ্যাবসেন্ট? ওই অ্যালডিহাইড কেটোনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং অ্যাবসেন্ট থাকে, এই জন্য কম হয়। তো এটা দুটোই ঠিক ছিল। 2022-এ একেবারে এখান থেকে কোশ্চেনটাই তুলে দিয়েছে। তো তোমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট, পরের পার্ট পড়ো। নিচে দেখো কি দেওয়া আছে। The lower member of aldehyde and ketone such as এটা মার্ক করে রাখো, এটা পড়বে। এই যে অর্ডারগুলো এটা পড়বে অবশ্যই। হয়তো সবগুলো দিল না, যে কোনো 3টে বা 4টে তুলে দিল। নেক্সট, দ্য লোয়ার members of aldehydes and ketones such as methanol, ethanol and propanone are miscible with water in all properties because they form hydrogen bonding with water। তার মানে অ্যালডিহাইড কিটোনগুলো হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, কিন্তু সেটা কার সাথে? নিজেদের মধ্যে করতে পারে না, সেটা কার সাথে করছে? জলের সাথে। এই যে এখানে একটা কথা ছিল না, যে বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট। তো বলবে স্যার এখানে যে আমরা পড়লাম যে অ্যালকোহলের বয়লিং পয়েন্ট বেশি হয় অ্যালডিহাইড কিটোনের থেকে, সেখানে পড়লাম যে অ্যালডিহাইড কিটোনের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড থাকে না। তাহলে এখানে যে পড়লাম আমরা জলের সাথে মিসিবল হয়ে যায় হাইড্রোজেন বন্ডের জন্য, কী করে হতে পারে? না, ওখানে ঘটনা হচ্ছে অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইড হাইড্রোজেন বন্ড করে না, বা কিটোনের সাথে হাইড্রোজেন বন্ড করে না। কি হয় না, অ্যালডিহাইড কিটোনগুলো জলের সাথে হাইড্রোজেন বন্ড করতে পারে। কারণ এখানে কি আছে, এই অক্সিজেনটা আছে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। হাইড্রোজেন বন্ডের কন্ডিশন কী বলো তো, ক্লাস তোমাদের 11-এ ছিল, মনে আছে? কন্ডিশন হচ্ছে কোনো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের কাছে ইলেকট্রোনেগেটিভ পিরিয়ড কে হতে পারে? ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন। তো এই 3টে অ্যাটমকে পিরিয়ড টেবিলের মধ্যে সবথেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হিসেবেই ধরে নেওয়া হয়। তাহলে অক্সিজেন অ্যাটমে তো মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাহলে ওর কাছে যদি আমরা কোনো পোলার হাইড্রোজেন নিয়ে আসি, পোলার মানে ওই হাইড্রোজেনটা যেন অন্য কোনো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যুক্ত থাকে। এখানে ভালো করে খেয়াল করো, এই যে OH বন্ডটা, এর মধ্যে কী আছে? ডেল্টা নেগেটিভ আর ডেল্টা পজিটিভ আছে। এইচের মাথায় কী আছে? ডেল্টা পজিটিভ। আর অক্সিজেনের মাথায় কী আছে? ডেল্টা নেগেটিভ। এই হাইড্রোজেনকে কী বলা হয়? পোলার হাইড্রোজেন। এরকম হাইড্রোজেনকে কী বলবো আমরা? পোলার হাইড্রোজেন। তো এই পোলার হাইড্রোজেনের কাছে আরেকটা কী এসছে? ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এসছে, তো এর কী কাজ করছে? হাইড্রোজেন বন্ড। তো এটার নামই হাইড্রোজেন বন্ড। মানে হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন বন্ড হবে এরকম কিন্তু নয়। তাহলে তোমার মনে হতে পারে যে আমি এর কম্পাউন্ড দিই, ধরো অ্যাসিটোন দিলাম, COCH, এটা রাখলাম। আমি এর পাশে দিয়ে আরেকটা অ্যাসিটোন লিখি, এটা একটা অ্যাসিটোন লিখলাম আমি, COCH3। তো তোমার দেখে মনে হতে পারে স্যার এখানে তো অক্সিজেন আছে আর এখানে কি আছে? হাইড্রোজেন আছে। তো এদের মধ্যে তাহলে কি হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে যাবে? এদের মধ্যে কি হাইড্রোজেন বন্ড তৈরি হবে? তাহলে তো কিটোনের সাথে কিটোনের বন্ধন হয়ে যাচ্ছে, হাইড্রোজেন বন্ড। কিন্তু এটা হবে না। কারণ কি? কারণ এই CH বন্ডটা তো পোলার নয়। কার্বনের সাথে হাইড্রোজেন বন্ড থাকলে কার্বন তো ইলেকট্রন অ্যাটম মানাই হয় না, কারণ কার্বনের ভ্যালু হচ্ছে 2.5 আর হাইড্রোজেনের ভ্যালু কত হয়? 2.1। তো ডিফারেন্সটা তো অনেকটাই কম। তো CH বন্ডকে আমরা পোলার বন্ড বলতে পারি না সেইভাবে। মানে যেভাবে ধরো ফ্লুরিনের সাথে থাকলে হাইড্রোজেন যে যত বেশি ইলেকট্রোনেগেটিভ হিসেবে কাজ করে, মানে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ। আবার যদি এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন দেওয়া হয়, এটা কী হবে? ডেল্টা নেগেটিভ আর ডেল্টা পজিটিভ। আবার অক্সিজেনের সাথে হাইড্রোজেন থাকলে কী হবে? ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ। এরকম যদি কার্বনের সাথে থাকে তো এটাকে আমরা পোলার হিসেবে ধরছি না, কারণ কার্বনের ইলেকট্রোনেগেটিভ ভ্যালু হাইড্রোজেনের প্রায় কাছাকাছি, তো এটাকে ধরা যাবে না ওর মধ্যে। এই জন্য অ্যালডিহাইড কিটোনের মধ্যে কখনো হাইড্রোজেন বন্ড হতে পারে না। নেক্সট কী আছে দেখো। However, the solubility of aldehydes and ketones decreases rapidly on increasing the length of alkyl chain. All aldehydes and ketones are fairly soluble in organic solvent like benzene, ether, methanol, chloroform, etc. মানে বলেছে দেখো। আচ্ছা, এখানে যদি এটা অ্যাসারশন রিজন দেয়, ধরো স্টেটমেন্ট 1-এ বলা থাকলো যে অ্যালডিহাইড কিটোন ক্যান নট সলিবল ইন ওয়াটার বা মিসিবল উইথ ওয়াটার। রিজন দেওয়া থাকলো দে ক্যান নট ফর্ম হাইড্রোজেন বন্ড। তখন তাহলে কী করে দেবে? ট্রু করে দেবে। কী করবো বলো? স্টেটমেন্ট 1 থাকলো যে
অ্যালডিহাইড কিটোন ডাজ নট মিসিবল উইথ ওয়াটার, স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2 থাকলো অ্যালডিহাইড কিটোন ক্যান নট ফর্ম হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, দুটোই ঠিক। কী করে দুটো ঠিক হবে? এখানে যে পড়লে অ্যালডিহাইড কিটোনের মধ্যে মিসিবল হয় ওয়াটারের মধ্যে। মনে রাখতে হবে যে অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইড হাইড্রোজেন বন্ড করবে না, কিটোনের সাথে কিটোন হাইড্রোজেন বন্ড করবে না, কিন্তু অ্যালডিহাইড কিটোনগুলো ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ড করবে। তাহলে ওইখানে যে স্টেটমেন্ট 2টা দেওয়া আছে ওখানে মেনশন করা দরকার। যদি মেনশন করা থাকে যে অ্যালডিহাইড আর কিটোন ফর্মিং হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার, তাহলে তো মিসিবল হয়ে যাবে এবং সেটা করতে পারে, এখানে বলা আছে। আর যদি এমনি বলা থাকে যে অ্যালডিহাইড অ্যান্ড কিটোন ক্যান নট ফর্ম হাইড্রোজেন বন্ড ইটসেলফ, মানে নিজেদের সাথে হাইড্রোজেন বন্ড করতে পারে না, তাহলে সেটা ট্রু। কী বললাম বুঝতে পারলে? তাহলে হয়তো অ্যাসারশন দিল ওটাই যে অ্যালডিহাইড কিটোন আর মিসিবল উইথ ওয়াটার, ট্রু। রিজন দেওয়া থাকলো অ্যালডিহাইড কিটোন ফর্ম হাইড্রোজেন বন্ড উইথ ইটসেলফ। তো তুমি নাচানাচি করতে শুরু করবে তখন স্টুডেন্টরা যে হ্যাঁ হ্যাঁ ওটাই ঠিক হাইড্রোজেন বন্ড করতে পারে বলেই ডিজলভ হয়। কিন্তু ওখানে খেয়াল করবে কী স্টেটমেন্ট দিয়েছে, বলেছে অ্যালডিহাইড কিটোন ফর্ম হাইড্রোজেন বন্ড উইথ ইটসেলফ বলেছে, তাহলে ভুল হয়ে যাবে। মানে নিজের সাথে নিজে তো করতে পারবে না, যদি ওয়াটার বলা থাকে তাহলে করতে পারবে। তাহলে ওই লাইনগুলো ভালো করে ফোকাস করবে। কী কথা বললো বুঝতে পারলে? নেক্সট আরেকটা কথা যেখানে বললো যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে যে লেন্থ কী করে বাড়বে? এই যে অ্যালকাইল গ্রুপগুলো বেড়ে গেলে, মানে কার্বনের সংখ্যা যদি বেড়ে যায়, তো কার্বনের সংখ্যা বেড়ে গেলে অ্যালডিহাইড কিটোনগুলো সলিবিলিটি ধীরে ধীরে কমে যাবে, কারণ স্টেরিক হিন্ড্রেন্স চলে আসবে। মানে এই হাইড্রোজেন বন্ডের ওপর এই আর গ্রুপগুলো কী করবে? স্টেরিক করতে শুরু করবে। বাল্কি গ্রুপ থাকলে কী হবে? ওরা বাধা দেওয়ার চেষ্টা করবে। তো যত এই গ্রুপগুলো বাড়বে তত সলিবিলিটি ধীরে ধীরে কমবে। নেক্সট কী বলেছে পড়ো। আর পরের লাইন বলেছে অ্যালডিহাইড অ্যান্ড কিটোন আর ফেয়ারলি সলিবল, মানে খুব ভালোভাবেই সলিবল হয়। ফেয়ারলি সলিবল মিন্স ইজিলি সলিবল ইন অর্গানিক সলভেন্ট লাইক বেনজিন, ইথার, মিথানল, ক্লোরোফর্ম। মানে অ্যাকচুয়ালি যেহেতু এরা অর্গানিক কম্পাউন্ড অলওয়েজ অর্গানিক কম্পাউন্ডের মধ্যে ইজিলি ডিজলভ হতে পারে। এবার সেই সমস্ত অর্গানিক কম্পাউন্ডগুলো ওয়াটারের মধ্যে ডিজলভ হতে পারে যাদের মধ্যে হাইড্রোজেন বন্ড করার ক্ষমতা আছে। ক্লিয়ার? তার মানে এখানে কি বললাম যে অ্যালডিহাইড কিটোনগুলো ওয়াটারে ডিজলভ হবে প্লাস অর্গানিক সলভেন্টও ডিজলভ হবে, কিন্তু কোথায় ভালো হয়? এই যে ফেয়ারলি সলিবল ইন অর্গানিক সলভেন্ট। নেক্সট পড়ো। The lower aldehyde have sharp pungent odor. As the size of the molecule increases, the odor become less pungent and more fragrant. In fact, এখানে যেটা বলেছে দেখো, বলেছে যখন অ্যালডিহাইড কিটোনগুলোর মধ্যে কার্বনের সংখ্যা কম থাকবে তাদের একটা সুন্দর কি থাকবে? সুন্দর নয়, পাঞ্জেন্ট অর্ডার থাকবে। পাঞ্জেন্ট মানে কি? যেটা তোমায় ইরিটেট করবে। তো সেরকম কিছু অর্ডার থাকবে। শার্প বলেছে মানে তীক্ষ্ণ দুর্গন্ধযুক্ত এরকম কিছু দাঁড়ায়। আর বলেছে অ্যাজ দ্য সাইজ অফ দ্য মলিকুল ইনক্রিজেস, যতই কার্বনের চেন যত বাড়বে ধীরে ধীরে যত বাড়তে থাকবে তত সেই পাঞ্জেন্ট অর্ডার কী হবে? ধীরে ধীরে লেস হতে থাকবে। এটা যদি পরীক্ষায় যদি পড়ে যায়, এটা প্রায় ছেলেমেয়েরা তো ভুল করবে। কেন ভুল করবে? তোমার জেনারেল লজিক কী কাজ করবে? যে যত কার্বনের সংখ্যা বাড়বে তত স্মেল বাড়বে, এটা তো জেনারেল মাইন্ডে কাজ করবে। কিন্তু ওখানে বলেছে কি যত লোয়ার অ্যালডিহাইড কিটোন হবে তাদের অর্ডারগুলো কী হয়? শার্প পাঞ্জেন্ট অর্ডার। বাট যত কার্বনের সংখ্যা বাড়তে থাকবে তত অর্ডার কী হবে? ধীরে ধীরে ডিক্রিজ করতে থাকবে। এটা ভুল হতেই পারে। মানে এগুলো সব এক একটা স্টেটমেন্ট টাইপ কোশ্চেন। নেক্সট কী বলেছে? ইনফ্যাক্ট mainly naturally occurring aldehydes and ketones are used in the blending of perfume and flavoring agents. মানে বলেছে এই অ্যালডিহাইড এবং কিটোনগুলোকে আমরা কোথায় কোথায় ইউজ করে থাকি? ব্লেন্ডিং অফ পারফিউমস, এই যে বিভিন্ন ধরনের পারফিউম ইউজ করা হয় তাতে আমরা ইউজ করি এবং ফ্লেভারিং এজেন্ট হিসেবে। দেখবে একেবারে চ্যাপ্টারের ফার্স্টে কয়েকটা অ্যালডিহাইড কিটোন নাম দেওয়া ছিল, ওই যে ভ্যানিলিন। চ্যাপ্টারের ফার্স্টে যাও, কয়েকটা স্ট্রাকচার এখানে যে দেওয়া আছে না, ওইখানে দেখবে ওই জিনিসটা মেনশন করে দেওয়া ছিল। এই পেজটা চলে আসো, এখানে দেখো এই যে ভ্যানিলিন, স্যালিসালডিহাইড, সিনামঅ্যালডিহাইড, নিচে দেখো কী লেখা আছে? দে আর ইউজড ইন দ্য মেনি ফুড প্রোডাক্ট অ্যান্ড ফার্মাসিউটিক্যাল টু অ্যাড ফ্লেভার্স। আছে না, তাদের সুমিষ্ট গন্ধ আছে বলে বা তাদের নির্দিষ্ট ফ্লেভার আছে বলে তাদেরকে আমরা অ্যাড করতে পারি। এগুলো সব কী কম্পাউন্ড? অ্যালডিহাইড কিটোন কম্পাউন্ড। নেক্সট পরের পার্ট দেখো।
পরে যে অর্ডারটা দেওয়া আছে না, এই অর্ডারটা এবছর যেই মেনে দিয়েছিল, জাস্ট এই অর্ডারটাই তুলে দিয়েছে। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ দ্য বয়লিং পয়েন্ট। তাহলে কী হবে বলো তো বয়লিং পয়েন্টটা? প্রথম দেওয়া আছে অ্যালডিহাইড, পরে দেওয়া আছে অ্যালকোহল, পরে দেওয়া আছে ইথার, পরে দেওয়া আছে হাইড্রোকার্বন। তাহলে সব থেকে বেশি কার হবে? অ্যালকোহলের, কারণ অ্যালকোহলের সাথে অ্যালকোহলের হাইড্রোজেন বন্ড হবে। তারপরে কার হবে? তাহলে এটা হবে 1। নেক্সট কী হবে? অ্যালডিহাইড কিটোনের মধ্যে আসবে, তাহলে অ্যালডিহাইডটা হবে 2। তারপরে কী হবে? ইথার 3, লাস্টে কী হবে? হাইড্রোকার্বন। দেখো নিচে দেখো অর্ডারটা দেখো, ওটাই আছে। আগে আছে অ্যালকোহল, পরে অ্যালডিহাইড, ইথার, তারপরে আছে হাইড্রোকার্বন। নেক্সট পার্ট দেখো, এখানে আবার একটা কোশ্চেন দিয়েছে দেখো, অ্যারেঞ্জ দ্য ইনটেক্সট কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার বয়লিং পয়েন্ট। এখানে বয়লিং পয়েন্ট অর্ডার সাজাতে বলেছে, এটা কী হবে? নিজে সাজাও দেখি। অ্যালকোহল আগে হবে, তারপর এটা হবে CH3 ও CH3, ওটা কি অ্যালডিহাইড কিটোন? ওটা তো ইথার। এইটা হবে প্রথমেরটা, তারপরে কি হবে? ইথার, লাস্টে হবে এটা। ওখানে তো সিও নেই, ওটা তো শুধু ও আছে। বেশ, এই গেল আমাদের ফিজিক্যাল প্রপার্টি। এবার শুরু হবে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশন। পড়ো। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তো এখানে যেটা মনে রাখার, ফার্স্ট লাইনটা পড়ো। প্রথম লাইনটা কি লেখা আছে? সিন্স অ্যালডিহাইড অ্যান্ড কিটোন বোথ পজেস দ্য কার্বনিল ফাংশনাল গ্রুপ, দে আন্ডারগোজ কেমিক্যাল রিঅ্যাকশন। কী রিঅ্যাকশন হয়? ফার্স্ট হেডিং কী দেওয়া আছে? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, অ্যালডিহাইড কিটোনগুলোর মধ্যে নিউক্লিওফিলিক অ্যাডিশন হেডিং দেওয়া আছে। যখন তুমি ক্লাস 11-এর বই খুলবে, তোমাদের হাইড্রোকার্বন চ্যাপ্টার আছে না, অ্যালকিন এবং অ্যালকাইন, ওখানে হেডিং দেওয়া আছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। কেন? ওর জন্যে নয়, এটা মনে রাখতে হবে, যেখানে কার্বন কার্বন ডবল বন্ড থাকবে, মানে কার্বনের সাথে কার্বনের অ্যাকচুয়ালি পাই বন্ড থাকবে, সেটা ডবল বন্ড থাকলেও পাই বন্ড থাকবে, ট্রিপল বন্ড থাকলেও পাই বন্ড থাকবে। পাই বন্ড থাকলে ইজিলি কোন রিঅ্যাকশন হয়? অ্যাডিশন রিঅ্যাকশন হয়। এবং সেখানে কোন ধরনের অ্যাডিশন রিঅ্যাকশন হবে? ওটা হবে ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন, এবং তার কারণও আছে কেন হয় অ্যাডিশন। আর অ্যালডিহাইড কিটোনের মধ্যে কী আছে? সি ডবল বন্ড, এটা তো কার্বনিল গ্রুপ বলি আমরা, সি ডবল বন্ড। তো এর মধ্যে কী রিঅ্যাকশন হবে? এটা হবে নিউক্লিওফিলিক। এটা খাতায় নোট করে রাখ, নিউক্লিওফিলিক অ্যাডিশন। যখন এই যে নিটের কোশ্চেনগুলো সলভ করবে না, তখন এটা লাগবে। তখন তো মেকানিজম ভিত্তিক কোশ্চেন দেবে, তোমাকে রিঅ্যাকশান তুলে দেবে, বলবে এটা কোন টাইপের রিঅ্যাকশান। তো অ্যালডিহাইড কিটোন দেখেই বলতে পারবে যে নিউক্লিওফিলিক অ্যাডিশন। বইতে লিখছো? ইলেকট্রোফিলিক অ্যাডিশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন। হয়েছে? এখন কোশ্চেন, এটা কেন ইলেকট্রোফিলিক হবে, এটা কেন নিউক্লিওফিলিক হবে? বলতে পারবে কারণ? কারণ শোনো, আমাকে কম্পেয়ার করতে হবে কার্বন কার্বনের মধ্যে যে ডবল বন্ড আছে আর কার্বনের সাথে অক্সিজেনের যে ডবল বন্ড আছে, অর্থাৎ পাই বন্ডের কম্পেয়ার করবো। কোন পাই বন্ডটা আগে ব্রেক করবে? কেন বলো তো? কারণ এখানে আছে, কি আছে? অক্সিজেন আছে। অক্সিজেন থাকার জন্য কি রিজনটা তো বলতে হবে। লোন পেয়ার কি এফেক্ট করবে ওখানে বন্ড ভাঙার ক্ষেত্রে? সেটা কি করে? আমার এমনি মনে হলো, আজকে বলে দিলাম এটা মনে হবে, কালকে মনে হচ্ছে না এটা মনে হচ্ছে। মনে হলে তো হবে না, রিজন বলতে হবে। রিজন শোনো, এখানে দুটোই আছে কার্বন, দুটো সাইজ সিমিলার। এখানে কি আছে? কার্বনের থেকে অক্সিজেনের সাইজ স্মল। তাহলে কি হবে? এখানের যে বন্ড লেন্থ, মানে সি ডবল বন্ড সি, আর এখানে সি ডবল বন্ড ও, তার দুটোর বন্ড লেন্থ ডিফারেন্ট। বন্ড লেন্থের কথা ভাবলে কি হবে? এর বন্ড লেন্থ বেশি হবে, ওর বন্ড লেন্থ কম হবে। তার মানে এটা কি আছে? ছোট বন্ড।
তাহলে বন্ড লেন্থ যেখানে ছোট হয়ে যায় সেই বন্ডটাকে ইজিলি ব্রেক করে? নিশ্চয়ই না। আবার দেখো এইখানে যে কার্বনের সাথে বন্ড আছে, এই দুটোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি সমান, দুটোরই সমান, তাহলে এই বন্ডটা পুরোপুরি পিওর কোভ্যালেন্ট। আর এখানে কার্বনের সাথে অক্সিজেন আছে, অক্সিজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে এখানে আয়নিক নেচার চলে আসবে, মানে অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ আর কার্বনটা ডেল্টা পজিটিভ, তাহলে একজনের থেকে ইলেকট্রন সবসময় টানছে, ফলে কি হবে, এটা আয়নিক নেচার হয়ে যাবে। তো আয়নিক নেচার হলে কী হবে, মোর স্টেবল হয়ে যাবে, বেশি স্ট্রং হয়ে যাবে। তাহলে একটা হলো বন্ড লেন্থ আর এটা ছিল আয়নিক নেচার। তো এই দুটো কারণের জন্যে সি ডবল বন্ড ও এই বন্ডটা সহজে ব্রেক করে না। এই জন্যেই এর মধ্যে নিউক্লিওফিলিক হয়, মানে ওকে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে, তারপর ও অন্য কোনো বিক্রিয়া অংশগ্রহণ করবে, মানে ওর বন্ধনটা আগে কে ভাঙবে, ওর বন্ডটা আগে নিউক্লিওফাইল এসে ভাঙবে। যেমন এখানে যে রিয়াকশানগুলো হচ্ছে না, দেখো কী হচ্ছে, এখানে নিউক্লিওফাইল এসে এই কার্বনকে অ্যাটাক করলে তখন এর বন্ধনটা ভাঙতে শুরু করছে, বন্ডটা ভাঙছে। আর যখন তুমি ইলেকট্রোফিলিক রিয়াকশান করবে সেখানে কী হবে, এই অ্যালকিন এবং অ্যালকাইন গ্রুপগুলো আগে ভেঙে যাবে, দিয়েও ইলেকট্রোফাইলকে অ্যাটাক করতে যাবে, তাহলে আগে এর পাই বন্ডটা ভেঙে যায়, সে যখন অ্যালকিন এবং অ্যালকাইনে হবে। আর এখানে কি হয়, নিউক্লিওফাইল অ্যালডিহাইড কিটোনে কী হয়, নিউক্লিওফাইল আসার পরে এর পাই বন্ড ভাঙে। কেন পাই বন্ডটা যেহেতু স্ট্রং, মানে এক কথায় দুটো কথা। ধরো আমি টিউশন পড়াতে গেলাম, একজন স্টুডেন্ট হয়তো ঘুমিয়ে আছে, তো তাকে ঘুম থেকে তোলার পর তাকে পড়াতে শুরু করলাম, তাহলে আমি তাকে তুলে তাকে পড়াতে শুরু করলাম। আরেকটা ক্ষেত্রে কী হয়, আমি গেলাম, স্টুডেন্ট আগে থেকেই বসে আছে, তাকে গিয়ে আমি পড়াতে শুরু করে দিলাম। দেখো তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন কী দেওয়া আছে, পড়ো মেকানিজম। এই মেকানিজমগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ এগুলো থেকে কোশ্চেন হয়, যেহেতু এনসিটির মধ্যেই মেকানিজম মেনশন করে দিয়েছে। পড়ো। Contrary to electrophilic addition reaction observed in alkenes, the aldehydes and ketones undergo nucleophilic addition reaction. Mechanism of nucleophilic addition reaction. A nucleophile attack the electrophile carbon atom of the polar carbonyl group from the direction approximately perpendicular to the plane of sp2 hybridized orbit. এখানে যেটা বললো আগে, এখানে ভালো করে দেখো সাইডে যে স্ট্রাকচারটা দেওয়া আছে না, এদিকে স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করো। এই যে অ্যালডিহাইড পার্ট, এই যে ছবিটা এখানে এভাবে ড্রয়িং করা আছে, এটা কি, এই যে একটা প্লেন, এই প্লেনের মধ্যে সব অ্যাটমগুলো আছে, মানে এখানে যে এই যে এ লেখা আছে, বি আছে, সি আছে, ও আছে, কারণ এই কার্বনটা কোন হাইব্রিডেশনে আছে, sp2। sp2 থাকলে কি হয়, ট্রাইগোনাল প্ল্যানার হয়। প্ল্যানার মানে কি, অল অ্যাটম এক্সিস্ট ইন দ্য সেম প্লেন, তো এখানে প্রত্যেকটা অ্যাটম সেম প্লেনে আছে, তাই জন্য প্লেন আঁকা আছে। এবার এই নিউক্লিওফাইলটা কীভাবে অ্যাটাক করছে, ওখানে সেটা এক্সপ্লেন করা আছে, যে নিউক্লিওফাইল অ্যাটাক করছে এর সাথে পারপেন্ডিকুলার, দেখো লেখাই আছে অ্যাপ্রক্সিমেটলি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ sp2 হাইব্রিডাইজড অরবিটাল অফ কার্বনিল কার্বন, মানে নিউক্লিওফাইলটা অ্যাটাক করছে এর সাথে কীভাবে, পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অ্যাটাক করছে। নেক্সট কী বলেছে দেখো, তাহলে এখানে এই কার্বনটার কিন্তু হাইব্রিডেশন মনে রাখবে, এটা কত ছিল আগে, sp2, পরে কি হচ্ছে দেখো, দ্য হাইব্রিডাইজেশন অফ দ্য কার্বন চেঞ্জেস ফ্রম sp2 থেকে sp3 হয়ে যাচ্ছে। তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন হলে অ্যালডিহাইড কিটোনের কার্বনের হাইব্রিডেশন কি চেঞ্জ হয়, sp2 থেকে sp3, সেটা ক্লিয়ারলি এখানে বলা আছে। এবং নিউক্লিওফাইল কত ডিগ্রি অ্যাঙ্গেল করে অ্যাটাক করছে, এর সাথে 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার লম্বভাবে অ্যাটাক করছে এখানে। এবং পরে দেখো শেপটা কি চলে এসছে, আর দেখো পরে কি আর এটা প্লেনে আছে, এটা কি হয়ে গেছে, এটা পুরোপুরি sp3 মানে টেট্রাহেড্রাল হয়ে গেছে, এখন কিন্তু অ্যাটম প্লেনে নেই, তাহলে এটা পুরোপুরি টেট্রাহেড্রাল শেপ চলে এসছে পুরোটা। নেক্সট কি বলেছে দেখো, তাহলে ওখানে দেখো অক্সিজেনটা কি চার্জ হয়ে গেছে, নেগেটিভ চার্জ কন্টেন্ট করছে, তো এই যে নেগেটিভ চার্জ এটাকে নিউট্রাল করতে হবে, সেটা কোনো এই যে লেখা আছে না H+ দেওয়া আছে, সেটা কোনো মিডিয়াম থেকে কি করবে, H+টা নিয়ে নেবে যাতে নিউট্রাল হতে পারে, বা যে অ্যাটাকিং রিয়েজেন্টের সাথে রিয়াকশন করতে আসছে তার থেকে একটা প্রোটন ও নিয়ে নেবে, দিয়ে সাথে যুক্ত হয়ে যাবে। নেক্সট পড়ো। These intermediate captures a তাহলে ইন্টারমিডিয়েট কোনটা, এখানে এই যে টেট্রাহেড্রাল ফর্ম যেটা হচ্ছে এটাই হচ্ছে ইন্টারমিডিয়েট, এই লেখা আছে দেখো টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট, নিচে তো লেখাই আছে, ওটাই ইন্টারমিডিয়েট। নেক্সট, captures a proton from the reaction medium to give an electrically neutral product. The net result in addition of a nucleophile and H+ across the carbon oxygen double bond as shown in the figure.
তাহলে এখানে পুরো এই জিনিসটা বুঝতে পারলে যে অ্যাট ফার্স্ট হচ্ছে অ্যালডিহাইড কিটোনগুলোর কার্বন যেহেতু sp2 হাইব্রিডেশনে থাকবে, তাহলে অল অ্যাটম এক্সিস্ট ইন দ্য সেম প্লেন। এবার কী করবে, নিউক্লিওফাইল ওই প্লেনের যে প্লেনে এক্সিস্ট করছে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলারভাবে অ্যাটাক করলো, অ্যাটাক করলে তার পাই বন্ডটা ব্রেক করবে অ্যাট ফার্স্ট, দিয়ে ওই নিউক্লিওফাইলে যে কার্বনের সাথে অ্যাড হয়ে গেল সেখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে, যে ইন্টারমিডিয়েটটা কীভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে, টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট হবে। তারপর কি করবে, এটা তো নিউট্রাল হতে হবে, কেন ওখানে অক্সিজেনটা মাইনাস আছে। ওই মাইনাস চার্জটা কাকে নিয়ে নেবে, মিডিয়াম থেকে, রিয়াকশান মিডিয়াম থেকে বা যে রিয়েজেন্টটা অ্যাটাক করতে আসবে তার থেকে একটা প্রোটন অ্যাকসেপ্ট করবে যাতে নিউট্রাল হতে পারে, দিয়ে প্রোডাক্ট তৈরি করবে। তার মানে এখানে sp2 থেকে কি হয়ে গেল sp3। অ্যাডিশন রিয়াকশানে তুমি এটাই বুঝতে পারবে, অ্যাডিশন রিয়াকশানে কী হয়, মেনলি হাইব্রিডেশন চেঞ্জ হয়। কীভাবে, যদি তোমার কাজ, যদি এখানে আগের কথা ভাবো, সাপোজ ধরো আমার কাছে ছিল কার্বন কার্বন ডবল বন্ড ছিল, আমি যদি এতে কিছু একটা অ্যাড করি, অ্যাড করা মানে কি, পাই বন্ডটা ভেঙেই তো কিছু অ্যাড করব, তাহলে অ্যাড করলে কী হবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে পরে, তাহলে sp2 ছিল, পরে কী হয়ে যাবে, sp2 থেকে sp3 হয়ে যাবে, মানে সব সিঙ্গেল বন্ড হয়ে যাবে এখানে কার্বনগুলো। তাহলে যেখানে পাই বন্ড থাকবে সেখানে অ্যাডিশন রিয়াকশান হয়েছে আমরা কী করে বুঝবো, যদি sp3 কার্বন হয়েছে। আবার যদি sp কার্বন থাকতো তাহলে কী হতো বলো তো, যেখানে sp থাকতো, এর অ্যাডিশন রিয়াকশন হলে কী হবে, sp2 হবে ফার্স্ট, নেক্সট কী হবে, sp2 থেকে আবার অ্যাডিশন করলে sp3। তাহলে এভাবেই আমরা বুঝতে পারবো হাইব্রিডেশন, মানে হাইব্রিডেশন দিয়ে আমরা অ্যাডিশন রিয়াকশন সহজে। আর এলিমিনেশন হলে কী হবে, ঠিক অপোজিট, ফার্স্টে কী হবে, sp3 থেকে sp2 হবে, sp2 থেকে আবার sp হয়ে যাবে। নেক্সট পরে পরে দেখো কী দেওয়া আছে, রিঅ্যাক্টিভিটি। এখান থেকে একটা কোশ্চেন তোমাদের সিবিএসসির এইচএসের পরীক্ষায় প্রায় থাকে, এমসিকিউ থেকে। কীরকম কোশ্চেন দেবে আগে বলে দিই, 4টা কম্পাউন্ড দিয়ে দেবে অ্যালডিহাইড কিটোন, দিয়ে বলবে এগুলোর মধ্যে, আমরা তো পড়লাম নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়, কিন্তু ওই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানে কে বেশি রিঅ্যাক্টিভ। অ্যাট ফার্স্ট মনে রাখতে হবে, আবার একটা স্টেটমেন্ট হিসেবে দিতে পারে পরীক্ষায়। ফার্স্ট যে লাইনটা দেওয়া আছে দেখো কী লেখা আছে, ফার্স্ট লাইনটা, অ্যালডিহাইড আর জেনারেলি মোর রিঅ্যাক্টিভ দ্যান কিটোন ইন দ্য নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান, মানে অ্যালডিহাইডগুলো সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হবে কিটোনের থেকে। আবার অনেকগুলো ধরো দেখা গেলো অ্যালডিহাইড দুটো দিয়েছে, কিটোন দিয়েছে দুটো, তার মধ্যে কোনটা হবে, অ্যাট ফার্স্ট বুঝলাম অ্যালডিহাইড বেশি রিঅ্যাক্টিভ হবে কিটোনের থেকে, কিন্তু যদি আমাকে দুটো অ্যালডিহাইড দেয় দুটো কিটোন দেয় তখন কী করব, সেখানে হচ্ছে স্টেরিক এফেক্ট। তাহলে এখানে দুটো রিজন আগে বুঝি আমরা, কেন অ্যালডিহাইড বেশি রিঅ্যাক্টিভ হবে কিটোনের থেকে, সেটা আগে বুঝি। পড়ো কী আছে, Steric the presence of two না ডিউ টু কী কারণের জন্য দেওয়া আছে, steric and electronic reasons। হ্যাঁ দুটো আছে, একটা হচ্ছে স্টেরিক আছে, তোমরা স্টেরিক হিন্ড্রেন্স জানো তো, যেটা SN2 SN1 বেশি কাজ করে। SN2 তে নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে পারে না কেন, স্টেরিক হিন্ড্রেন্সের জন্য, মানে বাল্কি গ্রুপ থাকলে তার সাথে ধাক্কা হয়। আরেকটা কী হচ্ছে ইলেকট্রনিক রিজন, তাহলে দুটো রিজনের জন্য। প্রথম কী দেওয়া আছে, স্টেরিক্যালি, পড়ো স্টেরিক্যালি রিজনকে কী দেওয়া আছে পড়ো, the presence of two relatively large substituents of ketone hinder the approach of nucleophile to carbon then in aldehyde having only one such substituent। এর মানেটা বুঝে নাও, আমি ধরো একটা অ্যালডিহাইড এবং কিটোন লিখছি, ধরো আমি একটা অ্যালডিহাইড লিখছি CH3, আচ্ছা অ্যালডিহাইড মানে তো একটা তো H থাকতেই হবে, আর কিটোন মানে দুটোই গ্রুপ হতে হবে, তার মানে আমি যদি কিটোন ড্রয়িং করতে হয় তাহলে এটা হবে কিটোন, এটা হচ্ছে কিটোন। আমি কি এখানে চাইলে হাইড্রোজেন লিখতে পারবো, তাহলে তুমি ভাবো যে প্রত্যেকটা অ্যালডিহাইড মানে তার একটা ছোট গ্রুপ আছে, আর প্রতিটা কিটোন মানে ওই ছোট গ্রুপটার প্রেজেন্ট নেই। তাহলে যখন আমি নিউক্লিওফাইল অ্যাটাক করবে ব্যাক সাইড থেকে বা ওই যে ওর সাথে ওই যে প্লেনে থাকে সেই প্লেনের কীভাবে অ্যাটাক করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অ্যাটাক করে পারপেন্ডিকুলার। যখনই অ্যাটাক করতে আসবে তখনই সমস্যায় কী পড়বে, এই যে দুটো গ্রুপ আছে না, এর মধ্যে তো একটা ছোট গ্রুপ, কিন্তু এর ক্ষেত্রে কী আছে, দুটোই আছে বাল্কি গ্রুপ। এই বাল্কি গ্রুপ থাকার জন্য এখানে সহজে অ্যাটাক করতে পারবে, কিন্তু এখানে সহজে অ্যাটাক করতে পারবে না। তো এটা একটা রিজন, এটা কি রিজন, স্টেরিক রিজন। তাহলে অ্যালডিহাইডগুলো কেন বেশি রিঅ্যাক্টিভ হয়, কারণ আমরা এখানে একটা রিজন দিতে পারি, যদি তোমাদের হয়তো 2 নম্বরে কোশ্চেন দিল ওটাই তুলে দিল যে অ্যালডিহাইড থাকে না গিভ রিজন, যে অ্যালডিহাইড আর জেনারেলি মোর রিঅ্যাক্টিভ দ্যান কিটোন, গিভ রিজন। কী লিখবে তাহলে, তখন লিখবে ডিউ টু দেয়ার আর 2 রিজন, একটা লিখবে স্টেরিক্যালি, একটা লিখবে ইলেকট্রনিক্যালি। স্টেরিক্যালি ক্ষেত্রে কী লিখবে না, all aldehyde contain one small group that is hydrogen, but this small group of hydrogen বা small atom hydrogen is not present in the ketone।
কিটোনের মধ্যে প্রেজেন্ট থাকে না বলে সহজে নিউক্লিওফাইল কিটোনকে অ্যাটাক করতে পারে না, ওখানে বাল্কি গ্রুপ থাকবে, মানে হাইড্রোজেনের কম্পেয়ারে বাল্কি গ্রুপ। পরেরটা পড়ো, পরের ইলেকট্রনিক্যালি রিজন কী দেওয়া আছে? Electronically, aldehydes are more reactive than ketone because of two alkyl group reduce the electrophility of the carbonyl carbon more effectively than in former. ইলেকট্রোফিলিসিটি অফ দ্য কার্বনিল কার্বন মোর এফেক্টিভলি দ্যান ইন ফর্মার। মানে বলেছে শোনো, আমি দুটো অ্যালডিহাইড কিটোনের একটা এক্সাম্পল ওটাই নিচ্ছি আমি এখানে। ধরো আমি এটাই নিলাম CH3COH, আর এটা আমি কিটোন নিচ্ছি CH3C ডবল বন্ড ও CH3। তো এখানে যে অ্যালডিহাইডটা আমি এখানে যে লিখেছি, এর মধ্যে এই মিথাইল যে গ্রুপটা যুক্ত আছে কার্বনিল কার্বনের সাথে, এর কী এফেক্ট আছে? ক্লাস 11-এ পড়েছি, অল অ্যালকাইল গ্রুপ কী দেয়? প্লাস আই এফেক্ট দেয়, ইন্ডাকটিভ এফেক্ট দেয়। মানে এটা কি গ্রুপ? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এটা ইলেকট্রন কী করবে? একে ডোনেট করবে। আর এখানে এটা কি আছে? এটাও CH3, এটা CH3, দুটো আছে। তো এটাও কি গ্রুপ? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এখানেই পড়লাম। তাহলে এর কটা ডোনেটিং গ্রুপ আছে? দুটো আছে। ভালো করে খেয়াল করে দেখো, আগে তো ছিল এই কার্বনটা ডেল্টা পজিটিভ, এই কার্বনটা ডেল্টা নেগেটিভ। আচ্ছা, এই কার্বনের ওপর যত ডেল্টা পজিটিভ চার্জ ইনক্রিজ করবে তত সহজে নিউক্লিওফাইল ওকে অ্যাটাক করবে, কারণ নিউক্লিওফাইলের কি কাছে কি আছে? নেগেটিভ চার্জ। আর ওই কার্বনটার কি আছে? পজিটিভ চার্জ। তাহলে এই কার্বনটার যত পজিটিভ চার্জ বাড়বে, ওই কথাটাকেই বলেছে ইলেকট্রোফিলিসিটি অফ দ্য কার্বনিল কার্বন। এবার বোঝা গেছে ইলেকট্রোফিলিসিটি মিনস কি? ইলেকট্রোফিলিসিটি মানে ওই কার্বনটা, যে কার্বনিল যে কার্বন, তার উপর যে পজিটিভ চার্জটা ক্রিয়েট হয়েছে, কার জন্যে? অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্যে অক্সিজেন কার্বন ইলেকট্রন কী করে? নিজে দিয়ে টেনে নেয়। তাহলে কার্বনটা কী হবে? ডেল্টা পজিটিভ, অক্সিজেন কী হবে? ডেল্টা নেগেটিভ। তাহলে এই কার্বনটা যে ডেল্টা পজিটিভ হলো, এই পজিটিভ চার্জ যত বাড়বে তত সহজে নিউক্লিওফাইল কী করবে? ওকে সহজে অ্যাটাক করতে পারবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, মিথাইল গ্রুপ কী করছে? তাকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে। আচ্ছা, দিয়ে দিলে কি হবে? ওই ডেল্টা পজিটিভ চার্জ তো কমে যাবে। যেটা কোথায় কমে যাবে বেশি? কিটোনে। কারণ কিটোনে কটা গ্রুপ দিচ্ছে? দুটো গ্রুপ দিচ্ছে। তাহলে এখানে যে ডেল্টা পজিটিভটা ক্রিয়েট হবে, ডেল্টা পজিটিভ তো অনেক কমে যাবে, কারণ দুজন দিচ্ছে বলে। আর এখানে কি করছে? একটা গ্রুপ মাত্র দিচ্ছে। তো একটা গ্রুপ দিলে যে পরিমাণে কমবে, দুটো গ্রুপ দিলে তার থেকে বেশি কমে যাবে। তাই জন্য নিউক্লিওফাইল এখানে সহজে অ্যাটাক করতে পারবে না। তাহলে দুটো রিজনেই অ্যালডিহাইড সবার আগে, একটা স্টেরিক হিন্ড্রেন্সের জন্য, একটা হচ্ছে ইলেকট্রনিক্যাল রিজন। তার মানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে অ্যালডিহাইড কিটোনের যে কার্বন, তাকে সবসময় ইলেকট্রন কি করতে হবে? লেস করতে হবে। মানে তার কাছে যেন ডেল্টা পজিটিভ চার্জ অনেক বেশি থাকে, তবেই নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করবে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনটা পড়ে কি আছে? Would you expect benzaldehyde to be more reactive or less reactive in nucleophilic addition reaction than propanol? প্রোপানেলের স্ট্রাকচার কি হবে বলো? carbon আর CH2। খাতায় আঁকো। আর এখানে কী দেওয়া আছে? বেঞ্জালডিহাইড। তাহলে প্রোপানেল হচ্ছে এটা CH3CH2COH, এটা হচ্ছে আমাদের প্রোপানেল। আর বেঞ্জালডিহাইড তো ড্রয়িং করে দেওয়া আছে। এবার তুমি নিজে থেকে একটু বলার চেষ্টা করো যে এইখানে যে বেঞ্জালডিহাইড আছে, এখানে যে প্রোপানেলডিহাইড আছে বা প্রোপানেল আছে, এই দুটোর মধ্যে কে বেশি রিঅ্যাক্টিভ হবে নিউক্লিওফিলিক অ্যাডিশন? এই যে দুটো রিজন পড়লে সেটা দিয়ে বলো, আইডিয়া করে কী হতে পারে। তোমাদের বলেছে, এখানে বলে দেয়নি মোর হবে কি লেস হবে, সেটা বলে দেয়নি। তোমাকে বলেছে মোর রিঅ্যাক্টিভ অর লেস রিঅ্যাক্টিভ। তো তোমাকে প্রেডিক্ট করতে হবে, বলো দেখি কী হতে পারে। ওই দুটো রিজন কাজে লাগাও। এখানে কিন্তু সমস্যা আছে, দুটোই কিন্তু অ্যালডিহাইড। একটু আগে বলছিলাম দুটো যদি অ্যালডিহাইড দিয়ে তখন তুমি কি করবে? বলো কি হবে? পারবে না? পড়ো সলিউশন, পড়ো কি আছে
সলিউশনটা পড়ো। The carbon atom of the carbonyl group of benzaldehyde is less electrophilic than carbon atom of carbonyl group present in propanol. The polarity of the carbonyl group is reduced in benzaldehyde due to resonance as shown below, and hence it is less reactive than chlorine. একটা একটা কারণ হচ্ছে স্টেরিক্যালি হতে পারে, যে এই যে বেনজিন গ্রুপটা দেওয়া আছে এটা যথেষ্ট বাল্কি গ্রুপ, আর এখানে তো এই গ্রুপটা এটা তো ইথাইল দেওয়া আছে এর সাথে, তাহলে এই গ্রুপটা যথেষ্ট ছোট গ্রুপ ওর কাছাকাছি। আবার এখানে বলেছে এই যে বেনজিনের সাথে কি করছে, এই যে বেনজিনের কি আছে, পাই বন্ড আছে, মানে পাই ক্লাউড আছে, ইলেকট্রন আছে, ওই পাই ইলেকট্রনগুলো বেনজিনকে দিয়ে দিচ্ছে, ফলে কী হবে, কার্বনের মাথায় যে ডেল্টা পজিটিভ চার্জ ছিল সেটা কী হবে, কমে যাবে, ফলে নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করতে পারবে না। তাহলে এখানে বেনজিন কী হিসেবে কাজ করছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করছে। তাহলে ওটাই এখানে বলা আছে যে দ্য কার্বন অফ দ্য কার্বনিল গ্রুপ বেনজালডিহাইড ইজ লেস ইলেকট্রোফিলিক দ্যান কার্বন অ্যাটম অফ দ্য কার্বনিল গ্রুপ প্রেজেন্ট ইন দ্য প্রোপানেল। ফার্স্টেই বলে দিল। তাহলে এটা কিন্তু তোমাদের আবার পরীক্ষায় অ্যাসারশন বা রিজন দিতে পারে, মানে এটা তোমায় দিয়ে দেবে অ্যাসারশন কোনটা দেবে, যে বেনজালডিহাইড ইজ লেস রিঅ্যাক্টিভ দ্যান প্রোপানেল ইন দ্য নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। রিজনটা কী হবে, রিজনটা ফার্স্ট লাইনটা লেখা রাখতে পারো, কি লেখা আছে, দ্য কার্বন অ্যাটম অফ কার্বনিল গ্রুপ অফ বেনজালডিহাইড ইজ লেস ইলেকট্রোফিলিক দ্যান কার্বন অ্যাটম ইন দ্য কার্বনিল গ্রুপ প্রেজেন্ট ইন দ্য প্রোপানেল, ওটা হবে রিজন। এভাবেই অ্যাসারশন জিনগুলো তোলা থাকে। নেক্সট পড়ো। Some important examples of nucleophilic addition and নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন। এখানে ভালো করে খেয়াল করবে, প্রথমটা কি লেখা আছে, নিউক্লিওফিলিক অ্যাডিশন, আর পরেরটা কি লেখা আছে, অ্যাডিশন অ্যান্ড এলিমিনেশন, মানে আগে কিছু অ্যাড হবে তারপর আবার কিছু ওখান থেকে বাদ যাবে। তো প্রথম এখানে তোমাদের সেগুলো কোনগুলো, এই যে অ্যাডিশন এলিমিনেশন সেটা পরের পেজে দেওয়া আছে, এই পেজটাতে তোমাদের যতগুলো রিঅ্যাকশন দেওয়া আছে সবগুলো কিন্তু শুধু অ্যাডিশন হবে, এখানে কোনো বাদ যাবে না। যেমন এই যে ফার্স্টে কী দেওয়া আছে, অ্যাডিশন অফ হাইড্রোজেন সায়ানাইড, মানে HCN অ্যাড করতে হবে, তো এটা কী হবে, শুধুমাত্র অ্যাডিশন হবে। পরে কী দেওয়া আছে, অ্যাডিশন অফ সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, মানে সোডিয়াম বাইসালফাইড বলা হয়, তো এটা শুধুমাত্র অ্যাড হবে, এখানে কিছু বাদ যাবে না। পরে দেখো সিতে কী দেওয়া আছে, অ্যাডিশন অফ গ্রিগনাডিজেন, এটা এখানে বলেছে, এটা তোমরা কোথায় পড়ে নিয়েছো, ইউনিট 11, মানে তোমরা অ্যালকোহল চ্যাপ্টারে পড়ে নিয়েছো, তো এখানে দেয়নি। আর পরে দিয়েছে কি, অ্যাডিশন অফ অ্যালকোহল, এটাও শুধুমাত্র কী হবে, অ্যাডিশন। তাহলে এই পেজে তোমার যতগুলো দেওয়া আছে সবগুলো কি, সবগুলো অ্যাডিশন, আর এর পরের পেজে যেগুলো দেওয়া আছে এখানে অ্যাডিশন হবে প্লাস এলিমিনেশন হবে। এরকম রিঅ্যাকশন দেখেছো, অ্যাডিশন এলিমিনেশন একসাথে হচ্ছে। শুধু আমরা এক একটা রিঅ্যাকশন পড়েছি, হয় সাবস্টিটিউশন হয়, নাহলে অ্যাডিশন হয়, নাহলে এলিমিনেশন হয়, কিন্তু অ্যাডিশনও হবে প্লাস এলিমিনেশনও হবে, এবার দুটো কী করে হবে সেটা পরের ক্ষেত্রে দেখা যাবে। আগে এটা পড়ো। Addition of hydrogen cyanide. Aldehydes and ketones react with hydrogen cyanide to yield cyanohydride. The reaction occurs. যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটার নাম হচ্ছে সায়ানোহাইড্রিড। The reaction occurs very slowly with pure HCN. Therefore, it is catalyzed by a base and a generated cyanide ion. Being a stronger nucleophile readily adds to carbonyl compound to yield corresponding hydrocarbon. মানে এখানে বলেছে যেটা, যে যখন আমরা অ্যালডিহাইড এবং কিটোনের সাথে HCN অ্যাড করতে যাব, যদি সেই রিঅ্যাকশান মিডিয়ামে কোনো বেস থাকে, সেই বেসটা কার ভূমিকা নেয়, ক্যাটালিস্টের ভূমিকা নেয়। কেন, ক্যাটালিস্ট কী করে, রিঅ্যাকশানের রেট বাড়িয়ে দেয়। কীভাবে বাড়াচ্ছে না, HCN আমরা জানি কি একটা অ্যাসিড, এটা তো ব্রেক করতে হবে। তাহলে আমি যদি এখানে কোনো বেস রেখে দিই, বেস কী করবে, ওর থেকে প্রোটনটাকে নিয়ে নেবে, মানে এটা কী হয়ে যাবে, H2 হয়ে যাবে, প্লাস পড়ে থাকবে কি CN মাইনাস। তাহলে এখানে কী হলো, CN মাইনাসটা একটা নিউক্লিওফাইল আমরা জানি, এতে পড়েছো হ্যালোলকেন চ্যাপ্টারে ছিল, CN মাইনাসকে কী ধরনের নিউক্লিওফাইল বলা হয় বলো, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। মনে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কাজে বলা হয় ডেফিনেশন, যে সমস্ত নিউক্লিওফাইলের একের বেশি নিউক্লিওফিলিক সেন্টার থাকে, কিন্তু অ্যাটাক করার সময় সে একটাই মাত্র সেন্টার দিয়ে অ্যাটাক করবে। মানে CN এর ক্ষেত্রে অ্যাটাকিং সেন্টার কিন্তু দুটোই, কার্বন দিয়ে অ্যাটাক করতে পারে প্লাস নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করতে পারে, কিন্তু অ্যাটাক করার সময় সে ইউজ করবে একটাই মাত্র সেন্টার। এখানে কিন্তু সেন্টার কোনটা ইউজ করছে, কার্বন দিয়ে অ্যাটাক করছে। তাহলে এখানে এই মিডিয়ামে যদি বেস থাকে, সেই বেস কী করবে, এই রিঅ্যাকশানটা কী করছে, ক্যাটালাইজড করছে, রিঅ্যাকশানটা যেটা ফাস্ট হয়। কেন, আগে তো আমাকে নিউক্লিওফাইলটা তৈরি করতে হবে, তো নিউক্লিওফাইলটা তৈরি করার জন্য বেস দিচ্ছি, তো এই জন্য রিঅ্যাকশানটা ফাস্ট হচ্ছে। লেখা আছে ইট ইজ ক্যাটালাইজড
বাই বেস অ্যান্ড দ্য জেনারেটেড সায়ানাইড আয়ন, মানে ওটাই ওই বেসটা কী করছে, ওই সায়ানাইড আয়নটা জেনারেট করতে হেল্প করছে। পরে কী করেছে, সায়ানাইড আয়নটা গিয়ে কার্বনিল কার্বন অ্যাটাক করেছে, কারণ কার্বনিল কার্বনটা ডেল্টা পজিটিভ, ওটাই ইলেকট্রোফিলিক সেন্টার, দিলে পাই বনটা ব্রেক করেছে, মানে আগে অ্যাটাক করেছে তারপরে বনটা ব্রেক করেছে, দিলে কি অক্সিজেনটা নেগেটিভ, তারপরে এসে এই এইচ প্লাসটা অ্যাড করেছে। এইচ প্লাসটা কোথা থেকে পেয়েছে, ওই মিডিয়াম থেকে যে ওয়াটার ছিল ওখান থেকে নিয়ে নিয়েছে এইচ প্লাস, প্রোটন শিফট। নেক্সট পড়ো। Addition of sodium hydrogen sulfide. Sodium hydrogen. আচ্ছা, এখানে একটা লাইন ছেড়ে যাচ্ছে, এটা এই যে লাইনটা, সায়ানোহাইড্রিনস আর ইউজফুল সিনথেটিক ইন্টারমিডিয়েট, আছে না? মানে আমরা ধরো কোনোটা সিনথেটিক বলতে কি বোঝায় বলো তো, যেগুলো আর্টিফিশিয়ালভাবে আমরা সিনথেসাইজ করি, ম্যানমেড যেগুলো। তো এখানে আমরা যদি চাই, ধরো অ্যালডিহাইড থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করতে চাইছি, তার একটাই সহজ প্রসেস হচ্ছে ফার্স্ট তোমাকে সায়ানাইড করে দাও, আর সায়ানাইডকে যদি আমরা হাইড্রোলিসিস করে দিই তাহলে কী হবে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, এবং এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে একাধিক কম্পাউন্ড তৈরি হয়ে যায়, এস্টার তৈরি করা যায়, অ্যানহাইড্রাইড তৈরি করা যায়, একাধিক কম্পাউন্ড তৈরি করতে পারি আমরা। তাহলে সায়ানাইডটা কী হিসেবে কাজ করছে, ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করছে, মানে সহজে কার্বক্সিলিক করতে গেলে করতে হবে, সায়ানাইড করে দাও দিয়ে অ্যাসিড করে দাও। তাহলে সায়ানোহাইড্রিনগুলো কী হিসেবে কাজ করে, বেসিক্যালি সিনথেটিক ইন্টারমিডিয়েট রূপে কাজ করে। তো এই লাইনটা মনে রাখো। নেক্সট, sodium hydrogen sulfide adds to aldehyde and ketones to form the addition product. The product of the equilibrium lies largely to the right hand side for most aldehyde and to the left for most ketone due to steric resonance. এখানে বলছে শোনো, এখানে যে এই যে একটা সাইন দেওয়া আছে না, এই যে সাইনটা, এটা কী ধরনের সাইন, রিভার্সেবল, মানে এটা ফরওয়ার্ডে যেতে পারে, ব্যাকওয়ার্ডে যেতে পারে। এখানে এটা ঘটনা বলেছে যে যখন আমরা এই সোডিয়াম বাইসালফেটের সাথে রিয়াকশানটা করব, তখন বলেছে কি বলেছে, দ্য পজিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম লাইজ লার্জলি টু দ্য রাইট হ্যান্ড সাইড, মানে কি হবে, যখন অ্যালডিহাইড রিয়াকশান করবো তখন এই অ্যারোটা বড় হয়ে যাবে, এই অ্যারোটা ছোট হয়ে যাবে, মানে ও ফরওয়ার্ড দিকে যেতে চায়, তার মানে অ্যালডিহাইডগুলো সহজেই ওর সাথে অ্যাড হতে পারে, তাই জন্য কী করতে পারে, প্রোডাক্ট ফেভারেবল প্রোডাক্ট হয়। আর এখানে কি হবে, যখন কিটোনের সাথে রিয়াকশন করবে, এই যে লেফট ফর দ্য মোস্ট কিটোন, কারণ কিটোনের মধ্যে কি আছে, স্টেডি হিন্ড্যান্স কাজ করে, ফলে এত বড় যে গ্রুপটা, এই যে সোডিয়াম বাইসালফেট ভাঙলে আমরা কি পাবো, এখানে যে সোডিয়াম বাইসালফেট ভেঙে অ্যাকচুয়ালি একে ভাঙলে আমরা কি পাবো, একে ভাঙলে হবে Na প্লাস প্লাস কী হবে SO3H মাইনাস, এখানে সালফারটা হচ্ছে মাইনাস। তাহলে এই যে এত বড় একটা নিউক্লিওফাইল দেখতে পাচ্ছ, এই নিউক্লিওফাইল যথেষ্ট বাল্কি, আবার কিটোনের মধ্যে যদি কোনো বাল্কি গ্রুপ থাকে ওর সাথে কী হবে, স্টেডি হিন্ড্যান্স হবে, ফলে সহজে যুক্ত হতে পারে না। এই জন্যে কী হবে, এর ক্ষেত্রে অ্যালডিহাইডগুলোর ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে থাকবে ইকুইলিব্রিয়ামটা, মানে ফরওয়ার্ড দিকে ফেভারেবল হবে, আর কিটোনের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড, মানে রিয়াকশন হতে চাইছে না। নেক্সট পড়ো। The hydrogen sulfide addition compound is water soluble and can be converted back to the original carbonyl compound by treating it with dilute mineral acid or alkali. Therefore, these are usual for separation and purification of aldehyde. তাহলে এই প্রসেস যেটা বলেছে, দ্য হাইড্রোজেন সালফাইড অ্যাডিশন কম্পাউন্ড ইজ ওয়াটার সলিউবল, মানে যে কম্পাউন্ডটা তৈরি সেটা কী হয়, ওয়াটার সলিউবল, সহজে ওয়াটারে ডিজলভ হয়ে যায়, কেন সেটা আয়নিক নেচার হয়ে যায় বলে। পরে কি বলেছে, ইট ক্যান বি কনভার্টেড টু ব্যাক টু দ্য অরিজিনাল কার্বনিল কম্পাউন্ড বাই ট্রিটিং উইথ ডাইলুট মিনারেল অ্যাসিড অর অ্যালকালি, মানে এই যে প্রোডাক্টটা আমরা পেলাম, এই প্রোডাক্টটা থেকে আমরা সহজেই একবারে আগের যে অ্যালডিহাইড কিটোনটা আমি নিয়েছিলাম সেটাতে ফিরে পেতে পারি। কিভাবে, যদি কোনো অ্যাসিডের সাথে বা কোনো অ্যালকালির সাথে ডিজলভ করে দিই। যদি আমরা অ্যাসিড ডিজলভ করি তাহলে কী পাবো আমরা, ওখান থেকে H প্লাস নিয়ে নেবে, দিলোটা আগের মতো আবার H নিলে অ্যালডিহাইড কিটোন হয়ে যাবে, আবার বেসের মধ্যে ডিজলভ করে OH নিয়ে নেবে। নেক্সট, Addition of alcohol. Aldehyde react with one গ্রিগনার ডিজাইনটা কিন্তু ওখান থেকে পড়ে নেবে, ওটা কিন্তু অ্যালকোহল চ্যাপ্টারে দেওয়া আছে, ওখানে পড়িয়েছিলাম, ওটা ওখান থেকে পড়ে নেবে। এখানে পড়ো নেক্সট। Aldehyde react with one equivalent of monohydric alcohol in the presence of dihydrogen chloride to yield alkoxy alcohol intermediate known as hemiacetal which further react with one. হ্যাঁ, যদি এখানে প্রথম ফার্স্ট একটাই মাত্র অ্যালকোহলের সাথে রিয়াকশন করে, এই যে মনোহাইড্রিক অ্যালকোহল বলেছে, মানে একটাই মাত্র অ্যালকোহলের সাথে রিয়াকশন করে,
তাহলে সেটা কী হবে, হেমি অ্যাসিটাল তৈরি করবে। আর যদি পরে আবার একটা অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করে তখন সেখানে কী হবে, অ্যাসিটাল ফর্ম হবে, মানে প্রথম হয় হেমি অ্যাসিটাল, পরে হয় অ্যাসিটাল। তো এটা পরপর হয়তো তোমাকে এটা কীভাবে দেবে, ফার্স্টে একটা অ্যালকোহল দেওয়া থাকবে, দিয়ে এখানে এ লেখা থাকবে, আর পরে আবার একটা অ্যালকোহল দিয়ে পরে বি লেখা থাকবে, এটা এ আর এটা বি, দিয়ে জিজ্ঞেস করবে এ আর বি কী কী হবে। এবার অপশান দেবে, এটা অ্যাসিটাল হবে, বিটা হেমি অ্যাসিটাল হবে, বা দুটোই হেমি অ্যাসিটাল, দুটোই অ্যাসিটাল, একটা হেমি অ্যাসিটাল, একটা অ্যাসিটাল। নেক্সট, which further react with one more molecule of alcohol to give a gem ডাইঅ্যালকক্সি কম্পাউন্ড। হ্যাঁ, এই জেম কথাটা কেন লেখা আছে মনে আছে? না, জেম কথা কী জন্য হয়, সে হ্যালোলকেন চ্যাপ্টারে পড়েছিলে, জেম হ্যাঁ, তো জেম কথাটা কখন ইউজ করা হয়, যখন একটা কার্বনে দুটো সিমিলার গ্রুপ বা কম্পাউন্ড বা অ্যাটম থাকে। এখানে দেখো কি হচ্ছে, একটা কার্বনে দুটো অ্যালকক্সি পার্ট অ্যাড হয়ে যাচ্ছে না, একই গ্রুপ, তাই এর নাম জেম। আর ভিস কখন হয়, যদি দুটো পাশাপাশি কার্বনে যোগ হয় তাকে আমরা কি বলি, ভিস বলি। নেক্সট, ketones react with ethyl glycol under similar ইথিলিন গ্লাইকল, ইথাইল গ্লাইকল না, under similar condition to form cyclic product known as ethylene glycol ketones. তোমাদের এই রিঅ্যাকশনটা হয়তো এক্সামে দিতে পারে, ওই লিখে থাকে না, প্রোডাক্ট লিখতে থাকে, রিএজেন্ট দেওয়া থাকে, ওটা দিতে পারে, ইথিলিন গ্লাইকল। তো এটা প্র্যাকটিস করে নেবে এখান থেকে। Dihydrogen chloride protonates the oxygen of the carbonyl compound and therefore increases the electrophilicity of the carbonyl carbon, facilitating the nucleophilic attack of ethyl glycol. Acetal and ketal are hydrolyzed with aqueous mineral acid to yield corresponding aldehydes and ketones respectively. মানে এই যে অ্যাসিটাল আর কিটালগুলো তৈরি হলো, সেই সমস্ত অ্যালডিহাইড, অ্যাসিটাল এবং কিটালগুলোকে যদি আমরা কোনো অ্যাসিড, মিনারেল অ্যাসিড দিয়ে, মানে মিনারেল অ্যাসিড বলতে কাদের বোঝায়, HCl বা HNO3 বা H2SO4 দিয়ে আমরা তাদেরকে কী করি, মিশিয়ে তাদেরকে রেঞ্জ করতে থাকি, মানে ঝাঁকাতে থাকি, তাহলে কী হবে, আবার পুনরায় অ্যালডিহাইড কিটোন আমরা ফিরে পেয়ে যাব। মানে যেটা ওই সোডিয়াম বাইসালফেটে বলা ছিল, যে ওই সোডিয়াম বাইসালফেটের সাথে রিঅ্যাকশান করার পর দেখা যায় কি ওই কম্পাউন্ডটা ওয়াটার সলিবল হয়। এই ওয়াটার সলিবল হওয়ার জন্য কী করতে হবে, যদি আমরা কোনো মিনারেল অ্যাসিড দিয়ে দিই তাহলে পুনরায় আমরা অ্যালডিহাইড কিটোন ফিরে পাবো। একই রকম এখানে বলেছে, অ্যাসিটাল কিটালের সাথেও যদি আমরা কোনো মিনারেল অ্যাসিড দিয়ে দিই তাহলে কী হবে, তারাও পুনরায় অ্যালডিহাইড কিটোন তৈরি করতে পারে। নেক্সট, the addition of ammonia and ইটস ডেরিভেটিভ, মানে অ্যামোনিয়ার ডেরিভেটিভ বলেছে। তো এখানে যে নিচে এই যে একটা পুরো ছক দেখতে পাচ্ছ না, এটাই হচ্ছে অ্যামোনিয়ার ডেরিভেটিভ। অ্যামোনিয়া ডেরিভেটিভ মানে কি, ছিল আমার কাছে অ্যামোনিয়া, একটা নাইট্রোজেন, তিনটে হাইড্রোজেন, আমরা একটা হাইড্রোজেন সরাবো, তার জায়গায় অন্য কিছুর গ্রুপ দিয়ে দেবো। তো এই নামগুলো তোমাদের খুব জরুরি, এই যে নামগুলো দেওয়া আছে না, এই নামগুলো সব থেকে বেশি জরুরি। এখানে কতটা নাম জরুরি আগে জেনে নাও, নাম কি প্রথম। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস মিসিং আছে, মিসিংটা কী বলো তো, এখানে এই যে এইচ লেখা আছে না, এটা দেখে কিন্তু বুঝতে পারবে না। এই যে এইচ লেখা আছে, এইচ মানে কি, এর সাথে NH2 জুড়ে দাও তবেই বুঝতে পারবে। মানে NH2 প্লাস এইচ মানে কী হবে, NH3। এখানে থেকে লেখা আছে না অ্যামোনিয়া, অ্যামোনিয়া কখন হবে, যদি NH2-র সাথে এইচ হয়। আচ্ছা, পরেরটা কি বলেছে, আর গ্রুপ, মানে এটা কী হবে, মানে এর মানে হচ্ছে NH2R, মানে এরকম থাকতে পারে, ধরো CH3NH2, এর নাম তাহলে কী হবে, এই CH গ্রুপটাই কী দিয়ে রিপ্রেজেন্ট করছে, আর দিয়ে রিপ্রেজেন্ট করছে, তো এর নাম কি, মিথাইল অ্যামিন হবে। তখন তো অ্যামোনিয়া বলতে পারবো না, ওর নাম কী হয়ে যাবে, মিথাইল অ্যামিন। তো অ্যামিন কী হবে, অ্যামিন তাহলে NH2 থাকবে, একটা আর গ্রুপ থাকবে। নেক্সট কী বলছে, ওইস থাকবে, মানে এর মিনিং হচ্ছে NH2 ওইস থাকবে। তাহলে NH2 ওইসের নাম কি, হাইড্রক্সিল অ্যামিন। ওইস থাকলে কী হয়, হাইড্রক্সিল গ্রুপ বলি না, তাই নাম কী দেওয়া আছে দেখো, হাইড্রক্সিল অ্যামিন। পরে কী দেওয়া আছে, NH2, মানে ওটা হচ্ছে NH2 অ্যান্ড NH2, মানে একসাথে কী হবে, N2H4 হয়। তার ওর নাম কী দেওয়া আছে, হাইড্রাজিন। পরে কি আছে, ফিনাইল হাইড্রাজিন, মানে ওর আগে তুমি NH2 দিয়ে দাও আরেকটা, মানে প্রত্যেকটার সাথে ওই NH2 পার্টটা কমন আছে, তাই ওটা লেখা নেই। তারপরে কি বলেছে, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, ওর শর্ট ফর্মটা লিখে রাখো, একে বলা হয় 2,4-DNP বলা হয়। কি বলা হয়,
2,4 ডিএনপি, এটাকে ডিএনপি টেস্ট বলা হয়। এর দ্বারা অ্যালডিহাইড এবং কিটোন মানে কার্বনিল গ্রুপ আছে কিনা সেটা বোঝা যায় ডিএনপি টেস্ট দিয়ে। তোমাদের প্র্যাকটিক্যাল হয়তো স্কুলে হয়তো করাতে পারে। এখানে সামনে NH2 দিয়ে দাও, ডিএনপি টেস্ট দিয়ে অ্যালডিহাইড কিটোনকে সহজে আইডেন্টিফাই করা যায়। আবার এখানে কি হবে, সেমি কার্বাজাইড, এখানে কি আছে সামনে NH2 দিয়ে দাও, তাহলে NH2 NH CO NH2, এখানে দেখো দুদিকে NH2 আছে। তো তোমাদের এক্সামে এখান থেকে কোশ্চেন হবে এই যে দুদিকে NH2 গ্রুপ আছে, কোন NH2 গ্রুপটা নাইট্রোজেন অ্যাটাক করতে যাবে। এবার এখানে যে রিয়াকশানগুলো, এখানে তো এক ধাপে সবগুলো দিয়ে দিয়েছে, কিন্তু এভাবে রিয়াকশান হয় না। তো রিয়াকশানটা কীভাবে হয় চলো আমরা একটু দেখে নিই। দেখো আমি একটাই দেখাচ্ছি, সবগুলো তো কমন। ফার্স্টে সাপোজ ধরো আমি এখানে একটা অ্যালডিহাইড নিলাম CH3COH, এটা একটা অ্যালডিহাইড, এর সাথে আমি দিচ্ছি কি অ্যামোনিয়া। ওখানে আমরা ফার্স্টে হেডিং কী পড়েছিলাম, রিয়াকশানগুলো কী হবে, অ্যাডিশান অ্যান্ড এলিমিনেশান, এগুলো সেই রিয়াকশান। ওই পেজে যতগুলো দেওয়া আছে না ওগুলো সব কী রিয়াকশান, শুধু অ্যাডিশান, নিউক্লিওফিলিক অ্যাডিশান। আর এখান থেকে যতগুলো আমরা পড়বো এখন, এইখানে যতগুলো রিয়াকশান এগুলো সব কি অ্যাডিশান অ্যান্ড এলিমিনেশান। তাহলে এক্সামে কিন্তু এটা কোশ্চেন দিতে পারে, মানে তোমার শুধু জাস্ট একটা লাইন তুলে দেবে কোশ্চেন, ধরো অ্যালডিহাইডের সাথে অ্যামোনিয়া রিয়াকশান তুলে দিয়েছে, দিয়ে বলবে এটা কী টাইপের রিয়াকশান, অ্যাডিশান প্লাস এলিমিনেশান। তো কীভাবে হচ্ছে দেখো। আচ্ছা অ্যাডিশানটা আবার কী ধরনের অ্যাডিশান, অ্যাডিশানটা হচ্ছে আবার নিউক্লিওফিলিক অ্যাডিশান। দেখো কীভাবে হয়, এর মধ্যে কার্বনটা কী আছে ডেল্টা পজিটিভ, অক্সিজেনটা কী থাকে ডেল্টা নেগেটিভ। তো এই নাইট্রোজেনটা এখানে কার্বনটাকে ফার্স্টে নিউক্লিওফিলিকভাবে অ্যাটাক করবে, নেক্সট কী হবে এই বন্ডটা এখান থেকে ওপেন হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে কি, নাইট্রোজেনে কি আছে লোন পেয়ার আছে, মানে এটা নিউক্লিওফিলিক সেন্টার, ওই নিউক্লিওফাইল গিয়ে কার্বনকে অ্যাটাক করে দিল, তখন কী হবে পাই বন্ডটা ব্রেক করবে, তাহলে এই লোন পেয়ারটা এর সাথে যুক্ত হয়ে গেল, তাহলে বন্ড দিয়ে আমি লিখে দিয়েছি। আর এই বন্ডটা এখানে ওপেন হয়ে গেছে, অক্সিজেনটা মাইনাস। এখন দেখো দুটো ঘটনা, একটা আছে অক্সিজেন মাইনাস আছে আর এর কাছে কী আছে প্লাস চার্জ আছে। এখন কি হবে এর যে কোনো একটা হাইড্রোজেন এখানে ইলেকট্রনটা একে দিয়ে দেবে, তাহলে কী হবে এইচটা আলাদা হয়ে যাবে, মানে H+, ওই অক্সিজেনটা এসে H+কে নিয়ে নেবে। তাহলে পরে কি হলো এখান থেকে, মানে এটা এখনো অ্যাডিশনটাই কমপ্লিট হয়নি। তাহলে ফাইনাল প্রোডাক্ট আমরা যেটা পাবো CH3CH, এর সাথে কে থাকবে NH2 আর এর সাথে থাকবে OH। দেখো এটা বুঝতে পারলে কিনা, মানে এটা যদি না বুঝতে পারো তুমি ফার্স্টে কী করবে, অ্যামোনিয়া লিখে, এটা ছিল অ্যামোনিয়া, এটাকে দুটো ভাগে ভাগ করে নাও, NH2- আর H+, এভাবে তুমি ভাগ করেও নিতে পারো। যদি এভাবে ভাগ করা যায় না, কেন এটা তো আয়নিক কম্পাউন্ড নয়, তোমার যদি সহজ মনে হয় তুমি তাহলে এভাবে ভাগ করে নিতে পারো। দিলে কী হবে NH2- এখানে অ্যাটাক করবে আর OH-টা এখানে দেখো ওটাই তো আসছে না, এটা করলে সহজে বোঝা যায়। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না, কেন অ্যামোনিয়া তো কোভ্যালেন্ট কম্পাউন্ড, তো আয়নিক ফর্মে এভাবে লেখা যায় না। এবার নেক্সট কী হবে, এতটা পর্যন্ত হচ্ছে আমার কি, এতটা পর্যন্ত হচ্ছে অ্যাডিশান, এই অবধি হচ্ছে আমাদের অ্যাডিশান রিয়াকশান। এবার হবে এলিমিনেশান রিয়াকশান। কী হবে দেখো, এইখান থেকে OH বাদ যাবে আর এখান থেকে কী বাদ যাবে, এদিকে দেখো এই যে কার্বনটা, এই কার্বন থেকে কী বাদ যাবে OH, আর এখানে যে নাইট্রোজেন আছে ওর থেকে যাবে হাইড্রোজেন, দিলে ওয়াটার বাদ চলে যাবে। এখানে প্রত্যেকটা রিয়াকশানে ওয়াটার বাদ যাবে, তাহলে ওয়াটার বাদ দেখে আমরা কি বলি, এলিমিনেশন বলি। তো এটাই হচ্ছে এলিমিনেশন রিয়াকশান। তার প্রোডাক্ট কী হবে আমাদের ফাইনাল প্রোডাক্ট CH3CH ডবল বন্ড NH। বুঝতে পারলে, কপি করে দাঁড়ালি। নেক্সট দেখো পরে কী আছে। তো এখানে যতগুলো রিয়াকশান দেওয়া আছে সব রিয়াকশানগুলো কিন্তু সিমিলার ওয়েতে হবে, ঠিক আছে। এবার কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন যেটা হয় যে যাদের মধ্যে দুটো করে নাইট্রোজেন আছে, যেমন কোথা থেকে দুটো নাইট্রোজেন শুরু হবে আমাদের হাইড্রোজেন থেকে, এখানে কি আছে NH2 আছে। তো এর মধ্যে যদি দুটো নাইট্রোজেন অ্যাটম দেওয়া আছে, এর মধ্যে কোনটা অ্যাটাক করবে, এখানে কোনো অসুবিধা নেই, তুমি যেটা দিয়ে অ্যাটাক করতে পারো, যে কোনো একটা দিয়ে অ্যাটাক করবে।
কিন্তু তারপর থেকে যেটা রয়েছে না, যেটা হচ্ছে 2,4-DNP, এই যে কম্পাউন্ডটা NH2 NH, এর নামটা কি করে আসে বলতো? 2,4-DNP। ডিএনপি মানে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তো এটা ছিল কি করে আসছে, দেখো আমি গ্রুপটা তৈরি করছি, এদিকে দেখো। আগে বেনজিনটা এঁকে নাও, দিয়ে এই পাশে আমি এই হাইড্রোজেন গ্রুপটা দিয়ে দিচ্ছি, NH আর NH2। এটা হচ্ছে হাইড্রোজেন, তাহলে ফিনাইল হাইড্রোজেন হয়ে গেল। এবার কি করব, এটা তো যদি 1 নম্বর কার্বন হয়, এটা তাহলে 2 নম্বর কার্বন, এখানে আমরা কি দেবো? NO2। আর এটা 2 হলে এটা 3, এটা 4 হবে, এখানে একটা দিয়ে দাও NO2। তাহলে কি হয়ে গেল? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, ওটাই দেওয়া আছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তাহলে এর মধ্যে যে দুটো নাইট্রোজেন অ্যাটম আছে, এর মধ্যে কোনটা অ্যাটাক করবে? এই বাইরে যেটা আছে। কারণ এই ভেতরেরটা কেন অ্যাটাক করতে পারবে না? কারণ এর লোন পেয়ারটা বেঞ্জিনের সাথে কনজুগেশন আছে, এটা রেজোনেন্সে কাজ চলে যাবে, তো এই জন্য অ্যাটাক করবে না। সিমিলারভাবে ফিনাইল হাইড্রোজেনও হবে। এখন নিচে যেটা দেওয়া আছে ওটাও একটা ভাইটাল কোশ্চেন হয় তোমাদের, NH2 NH CO NH2, এর মধ্যে যে দুটো নাইট্রোজেন দেওয়া আছে, এর মধ্যে কোনটা অ্যাটাক করবে? বলতে পারো কোনটা অ্যাটাক করবে? এর মধ্যে অ্যাটাক করবে শুধুমাত্র এই নাইট্রোজেনটা, এটা করবে না। কারণ এর সাথে এই যে CO গ্রুপটা আছে না, এটা তো কার্বনিল গ্রুপ, এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এর নাইট্রোজেনটাকে ইলেকট্রনটা উইথড্র করে নেয় সহজে, তো এটাই অ্যাটাক করবে, এটা অ্যাটাক করবে না। কিন্তু গিভ রিজনের কোশ্চেন থাকবে তোমাদের, যে সেমি কার্বাজারের মধ্যে দুটো নাইট্রোজেন গ্রুপ অ্যাভেলেবল আছে, NH2 গ্রুপ, কিন্তু একটাই মাত্র NH2 গ্রুপ অ্যাটাক করে কেন? নেক্সট পড়বো। Reduction to alcohol. Aldehydes and ketones are reduced to primary and secondary alcohol respectively by sodium borohydride or lithium aluminium hydride as well as by catalytic hydrogenation. সেখানে বলেছে অ্যালডিহাইড কিটোনগুলোকে রিডাকশন করে আমরা প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করতে পারি। কী কী দিয়ে? সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4 দিয়ে, আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, আর এটা বলেছে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন। আচ্ছা এটার মানে কি? এই যে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন মানে এটা কি? এটা কোন রিয়াকশানটা? ওই যে তোমাদের ছিল না প্ল্যাটিনামের সাথে হাইড্রোজেন, বা প্যালাডিয়ামের সাথে হাইড্রোজেন, বা নিকেলের সাথে যেটা হাইড্রোজেন, এইগুলোকেই নাম দেওয়া হয় ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন। নিচে লিখে রাখো, এগুলোকেই বলা হয় ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন। মানে আমরা সরাসরি হাইড্রোজেন না দিয়ে ক্যাটালিস্ট দেবো, তারপর আমরা হাইড্রোজেন গ্যাসটা দিয়ে দেবো, ফলে রিয়াকশানটা বেস্ট হয়। আর এই টপিকটা কোথায় পড়বো বলেছে? ক্লাস 12-এই পড়বে। কোথায়? ওই অ্যালকোহল চ্যাপ্টারে পড়ে নিয়েছো অলরেডি, পড়নি? তাহলে পেজ উল্টে দেখে নাও, অ্যালকোহল চ্যাপ্টার খোলো। আমরা তো এর আগে পড়েই নিয়েছি, তাহলে আমার এখানে দেখার দরকার ছিল। তো কোশ্চেনটা এখান থেকেও দিতে পারে, ওখান থেকেও দিতে পারে। দেখো অ্যালকোহল চ্যাপ্টার, দেখো অ্যালকোহল প্রিপারেশনই পেয়ে যাবে, রিডাকশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, অ্যালকোহল প্রিপারেশন পার্ট, এই যে এখানে দেওয়া আছে, এই তো দ্য ফ্রম কার্বনিল কম্পাউন্ডস, পেয়েছো? ফ্রম কার্বনিল কম্পাউন্ডস, তো ওখানে দেখো লেখাই আছে তো, এই যে প্যালাডিয়াম হাইড্রোজেন, ওটার নামই কি? ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন। ওখানে ব্র্যাকেট লেখা ছিল, ওখানে পুরো লাইনটা পড়লেই পেয়ে যাবে। অ্যালডিহাইড কিটোন আর রিডিউসেস টু করেসপন্ডিং অ্যালকোহল বাই অ্যাডিশন অফ হাইড্রোজেন ইন দ্য প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, তাকেই কি নাম দেওয়া হয়? ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন। সব লেখা আছে। আবার তার নিচে লেখা দেখো NaBH4 লেখা আছে, তারপরে ওখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া যায়, তো সবই তো দেওয়া আছে। আবার এখানে এই কোশ্চেনটা প্রচুর এক্সামে দেয়, এই দুটো কোশ্চেন তোমাদের পরীক্ষায় দেয়। এই যেখানে দুটো গ্রুপ আছে, এদিক এখানে একটা কার্বনিল গ্রুপ আছে, এটা তো কার্বনিল গ্রুপ C ডবল বন্ড O, আর এটা কি গ্রুপ? এটা তো A স্টার। A স্টারটা কিছু হবে না, তাহলে এর প্রোডাক্টটা কী হবে? প্রোডাক্টটা একমাত্র এই কার্বনিল গ্রুপটা রিডাকশন হয়ে এটা সেকেন্ডারি অ্যালকোহল হয়ে যাবে, এটা তো কিটোন ছিল, আর এইটা যা ছিল তাই পড়ে থাকবে, এটা C ডবল বন্ড O OCH3 হিসেবেই পড়ে থাকবে, এটা কিছু ক্ষতি হবে না।
আর এটাতে কী হবে, এটাও NaBH4 দেওয়া আছে, এটা কী হবে, এই CH গ্রুপটা মানে অ্যালডিহাইড গ্রুপটা রিডাকশন হয়ে যাবে, দিলে কী হবে, এটা হবে CH3 CH2 CH, এর নিচে আছে CH3, এটা কী হয়ে যাবে CH2OH হয়ে যাবে। এই রিয়াকশানটা নিট জয়েন্টে থাকে কোশ্চেনটা, এই কোশ্চেনটায় নিট অ্যান্ড জেইতে। কারণ দুটো গ্রুপ আছে, একটা অ্যালডিহাইড একটা এস্টার, কিটোন এবং এস্টার আছে। এস্টারটা রিডাকশন হবে না সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে, কারণ সোডিয়াম বোরোহাইড্রেট একটা মাইল্ড রিডিউসিং এজেন্ট। তাহলে পড়বে এখান থেকে, এটা যখন কোশ্চেন দিয়ে দেবে মনে হবে এটা অ্যালডিহাইড চ্যাপ্টার থেকে দিয়েছে। নেক্সট পড়ো। Reduction by hydrocarbon. The carbonyl group of aldehyde and ketones are reduced to CH2 group on treatment with zinc amalgam and concentrated hydrochloric acid. জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl কে কি বলা হয় দেখো, ওই দুটো দিলে কি হয়, ওর রিঅ্যাকশনের নাম ক্লিমেনসন রিডাকশন আছে। তো ক্লিমেনসন রিডাকশন তোমাদের পরীক্ষাতে এইচএসে তোমাদের শর্ট নোট আসতে পারে, মানে টেস্ট এক্সামে হাফ ইয়ারলিতে। ক্লিমেনসন আর রোজেনমার্ক, এটা 2023-এ নিটে এসেছিল এই টপিকটা। ক্লিমেনসন রিডাকশন আর কি বলেছে দেখো, তারপরে আছে দেখো, এই হাইড্রাজিন ফলোড বাই হিটিং উইথ দ্য সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেটাকে কি বলা হয় উলফকিসনার। তো ক্লিমেনসন এবং উলফকিসনার শুধু রিয়েজেন্টটা আলাদা, প্রোডাক্টটা একই। আর দেখো যদি ক্লিমেনসনে হয় সেটা একটা স্টেপে হয়ে যাচ্ছে ক্লিমেনসনের ক্ষেত্রে, আর যেটা উলফকিসনার সেটা দুটো স্টেপে আছে। ফার্স্টে হাইড্রোজেনের সাথে রিয়াকশন করবে, অ্যাডিশন এলিমিনেশন, লাস্টে কি হয় ওই KOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডে রিয়াকশন করা হয়। তো দুটোতেই কী হয়, হাইড্রোকার্বন তৈরি হয়, মানে অ্যালডিহাইড কিটোন থেকে সরাসরি হাইড্রোকার্বনে চলে যাবে, রিডাকশন হয়। ঠিক আছে, এত অবধি থাক, এত অবধি ভালো করে পড়ো।